এভরিওয়ান, ওয়েলকাম টু কেমিস্ট্রি ক্লাস ইউটিউব চ্যানেল। আমরা গতকাল যে চ্যাপ্টারটা পড়ছিলাম ল অফ কেমিক্যাল কম্বিনেশন, তো সেখানে আমরা অলরেডি দুটো ল পড়েছি। তো আমি দেখলাম যে সেই চ্যাপ্টারটা ঠিক ততটা গুরুত্বপূর্ণ নয়, যেহেতু ওই চ্যাপ্টারটা থেকে আমাদের এই পরীক্ষাগুলোতে কোশ্চেন প্রায় না আসে বললেই হয়। তো তাই আমরা ওই চ্যাপ্টারের বাকি যে অংশটা সেটা আমরা স্কিপ করছি এবং আমরা আজকে পড়ছি মল কনসেপ্টের কিছুগুলো ইম্পর্টেন্ট ডেফিনেশন, কনসেপচুয়াল ইম্পর্টেন্ট ডেফিনেশন। তার মধ্যে যে রিলেটিভ অ্যাটমিক মাস ইউনিট কি, অ্যাটমিক মাস কীভাবে নির্ণয় করা যায় বা অ্যাটমিক মাস কি, অ্যাভারেজ অ্যাটমিক মাস বা গ্রাম অ্যাটমিক মাস এগুলো কি। তো ডাল্টন তার পরমাণুবাদ দেওয়ার বহু বছর পরেও কিন্তু এই একটা অ্যাটমের মাস কীভাবে নির্ণয় করা যাবে তার পদ্ধতি কোনো আবিষ্কার হয়েছিল না। তখন বিজ্ঞানীরা ভাবলেন যে তাকে রিলেটিভ মাধ্যমে তার মাসকে নির্ণয় করা যায়। তো তার জন্য একটা প্রামাণ্য কোনো অ্যাটম দরকার ছিল, সেই যার মাসকে স্ট্যান্ডার্ড হিসেবে ধরে বা রেফারেন্স হিসেবে ধরে আমরা অন্যান্য অ্যাটমগুলোর মাস বার করতে পারি। তো সেক্ষেত্রে আমরা প্রামাণ্য যে অ্যাটম বা যে স্ট্যান্ডার্ড অ্যাটমটা নিলাম সেটা নিলাম প্রথমে আমরা হাইড্রোজেন একটা হাইড্রোজেন অ্যাটমের সাপেক্ষে অন্যান্য যে কোনো মৌলের যে একটা অ্যাটমের মাস কত হবে বা একটা হাইড্রোজেন অ্যাটমের সাপেক্ষে ওই অ্যাটমের মাস কত গুণ বেশি ভারী সেটাকেই আমরা বললাম রিলেটিভ অ্যাটমিক মাস। ওই মৌলের অ্যাটমের রিলেটিভ অ্যাটমিক মাস, এটা হচ্ছে রিলেটিভ অ্যাটমিক মাস। তো তারপরে আমরা দেখলাম যে হাইড্রোজেনকে নিয়ে চললে পরে অনেক ক্ষেত্রে অনেক মৌলের অ্যাটমের ক্ষেত্রে আমরা রিলেটিভ অ্যাটমিক মাস বার করতে পারছি না। তাছাড়া হাইড্রোজেন ইউজ করলে আমরা ভগ্নাংশ পাচ্ছি। তাই আমরা পরবর্তীকালে রিলেটিভ বা রেফারেন্স হিসেবে আমরা ইউজ করলাম একটা অক্সিজেন অ্যাটমের মাসকে। তারপরে এখন বর্তমানে আমরা একটা কার্বনের অ্যাটমের মাসকে আমরা রেফারেন্স হিসেবে ইউজ করে থাকি। তো আমরা যদি অক্সিজেন বা কার্বনের ক্ষেত্রে লিখি তাহলে এই ফর্মুলাটা দাঁড়ায় অক্সিজেনের স্কেলের ক্ষেত্রে তখন বলবো যে মাস অফ ওয়ান অ্যাটম অফ দ্যাট মলিকিউল, সেই মলিকিউলটার মাস কত বেশি ভারী, মাস অফ ওয়ান অ্যাটম অফ অক্সিজেন একটা অক্সিজেন অ্যাটমের তুলনায় ওই অ্যাটমের মাস কত গুণ ভারী সেটাই হবে ওর রিলেটিভ মাস। বাট সেখানে আমরা 1/16 নিয়ে থাকি, অর্থাৎ একটা অক্সিজেন মাসের 1/16 ভাগের সাথে তুলনা করি আমরা। আর কার্বনের ক্ষেত্রে সেটা আমরা 1/12। যদি আমরা কার্বন স্কেলে দেখি মাস অফ ওয়ান অ্যাটম অফ দ্যাট মলিকিউল ইজ ডিভাইডেড বাই 1/12 ইন্টু মাস অফ ওয়ান অ্যাটম অফ কার্বন অ্যাটম। আমরা এই 1/16 বা 1/12 এগুলো নিই কেন? চলো তাহলে তার আগে কিছু দেখে নিই ওগুলো কেন নিচ্ছি। তার আগে তোমরা বলো আমায় যে একটা অ্যাটমের মাস কোথা থেকে সৃষ্টি হয়? একটা অ্যাটমের মাস কোথায় থাকে? একটা অ্যাটমের মাস থাকে তোমার তার নিউক্লিয়াসের মধ্যে। একটা অ্যাটম তার সমস্ত মাস, বেশিরভাগ মাসই কিন্তু তার নিউক্লিয়াসের মধ্যে থাকে। এবার বলো নিউক্লিয়াসে কি থাকে? নিউক্লিয়াসে থাকে নিউট্রন এবং প্রোটন। এই নিউট্রন এবং প্রোটনই হচ্ছে একটা অ্যাটমের মাস সৃষ্টির জন্য দায়ী। তাহলে কি বলতে পারি আমরা? নিউট্রনের যা মাস, যতগুলো নিউট্রনের যা মাস ততগুলো এবং প্রোটনের যে মাসের সমষ্টি সেটাই হচ্ছে অ্যাটমের মাস। আশা করি এটা বোঝা গেছে। আর ইলেকট্রনের মাস যেহেতু নগণ্য, তাই ইলেকট্রনের মাসটা এখানে ধরা হচ্ছে না, খুবই নগণ্য। একটা ইলেকট্রনের মাসের তুলনায় এদের মাস প্রায় 836 গুণ বেশি, এটা তোমরা জানো। তো দেখি এবার কি করা যায়। তাহলে হাইড্রোজেন স্কেলে কি হবে? এটা এইচ। তাহলে একটা হাইড্রোজেন অ্যাটমের মধ্যে কতগুলো প্রোটন থাকে? একটা প্রোটন থাকে। নিউট্রন কতগুলো থাকে? 0, কোনো নিউট্রন থাকে না। তাহলে আমরা লিখতেই পারি মাস অফ ওয়ান অ্যাটম অফ দ্যাট মলিকিউল, যে মলিকিউলটার আমরা মাস বা রিলেটিভ মাস বার করতে চাইছি, ডিভাইডেড বাই মাস অফ ওয়ান অ্যাটম অফ ওয়ান প্রোটন ওর নিউক্লিয়াসে যেগুলো থাকে, নিউক্লিয়াসে নিউট্রন এবং প্রোটন থাকে, তো এদেরকে একসাথে নিউক্লিয়াই বলা হয়। তো 1 নিউক্লিয়াই আমি লিখছি এখানে, 1 নিউক্লিয়াই। তাহলে তোমরা বুঝতেই পারছো, দেখো রিলেটিভ হিসেবে আমরা কাকে ধরেছি? স্ট্যান্ডার্ড এখানে
এটা নিউক্লিয়ার ওজনের সাপেক্ষে আমরা ওজন বার করছি। সেক্ষেত্রে আমরা যখন অক্সিজেন স্কেলে যাব তাহলে সেটা কি হবে, মাস অফ ওয়ান অ্যাটম অফ দ্যাট মলিকিউল ডিভাইড বাই কি হবে, মাস অফ ওয়ান অ্যাটম অফ অক্সিজেন। কিন্তু যদি এভাবে আমরা করি ওয়ান অ্যাটম অফ অক্সিজেন, তাহলে হাইড্রোজেনের কি, হাইড্রোজেনের একটাই নিউক্লিয়াস থাকে, সেটা একটা প্রোটন। কিন্তু অক্সিজেনের ক্ষেত্রে তোমার 16টা নিউক্লিয়াস থাকে। কি 16টা নিউক্লিয়াস, 8টা প্রোটন এবং 8টা নিউট্রন। বোঝা গেছে? সেক্ষেত্রে যদি আমরা দেখি এখানে মাস অফ ওয়ান অ্যাটম যদি আমরা দেখি, তাহলে 16টা প্রোটনের 16টা নিউক্লিয়াস সাপেক্ষে আমরা এই মাসটা তখন বার করছি। কিন্তু আমরা কি চাই, আমাদের একটা নিউক্লিয়াস সাপেক্ষে চাই, তবে তো আমাদের রিলেটিভ মাস বার হবে। তার জন্য আমরা একটা ইলেকট্রন নেওয়ার জন্য 1/16 দিয়ে গুণ করি। আসলে বোঝা গেছে? ঠিক সেভাবেই কার্বনের ক্ষেত্রে, কার্বন স্কেলে আমরা ওয়ান অ্যাটম, এবং কার্বনের ক্ষেত্রে যেহেতু 12টা নিউক্লিয়াই থাকে, 12টা নিউক্লিয়াই থাকে, সে তার মধ্যে 6টা প্রোটন, 6টা নিউট্রন। আর তাহলে কার্বনের ক্ষেত্রে কি হবে, এটা 1/12, একটা নিউক্লিয়ার মাস। এটাই হচ্ছে রিলেটিভ মাস, রিলেটিভ অ্যাটমিক মাস বার করার নিয়ম। আবার দেখি এবার অ্যাটমিক মাস ইউনিট কি। অ্যাটমিক মাস ইউনিট আর কিছুই নয়, এই অংশটাই হচ্ছে অ্যাটমিক মাস ইউনিট। অ্যাটমিক মাস ইউনিট মানে হচ্ছে একটা নিউক্লিয়ার মাস, একটা নিউক্লিয়ার মাসই হচ্ছে অ্যাটমিক মাস ইউনিট। কিভাবে দেখো, এটা হচ্ছে তোমার 12টা নিউক্লিয়ার মাস, এটা কার্বনের 12টা নিউক্লিয়ার থাকে, তার 12টা নিউক্লিয়ার মাস 1/12, তাহলে একটা নিউক্লিয়ার মাস হচ্ছে, আর কিছুই নয়। তাহলে অ্যাটমিক মাস কি, অ্যাটমিক মাস হচ্ছে, তো বললাম একটা নিউক্লিয়াসের মধ্যে যতগুলো নিউট্রন এবং প্রোটন থাকে তাদের মাসের সমষ্টিটাই হচ্ছে অ্যাটমিক মাস। তাহলে তাদের মাসের সমষ্টি কীভাবে বার করা হবে, এটা তো একটা নিউক্লিয়ার মাস, এবং এই একটা নিউক্লিয়ার মাসকে আমরা অ্যাটমিক মাস ইউনিট বলি বা AMU বলি। তাহলে আমরা এই জায়গায় লিখতে পারি, এই জায়গায় আমরা লিখতে পারি মাস অফ ওয়ান নিউক্লিয়ার জায়গায় লিখতে পারি আমরা AMU লেখা যায়। আবার মাস অফ ওয়ান অ্যাটম অফ দ্যাট মলিকিউল মানে অ্যাটমিক মাস, মানে তো অ্যাটমিক মাস, অ্যাটমিক মাস বলছে, তাহলে এটা হচ্ছে অ্যাটমিক মাস। বোঝা গেছে? তাহলে অ্যাটমিক মাস বার করার যে ফর্মুলাটা আমাদের দাঁড়াচ্ছে, এটাকে যদি আমরা এই পাশে নিয়ে যাই, তাহলে অ্যাটমিক মাস সমান রিলেটিভ মাস ইনটু AMU। ইনটু AMU। আশা করি এটা বোঝা গেছে। এটা বক্স করে নাও, এই থেকে মানে নিউমেরিক্যাল করা যায়। আবার একটা কথা বলছি আমি, দেখো রিলেটিভ মাস আর কিছুই নয়, রিলেটিভ অ্যাটমিক মাস আর কিছুই নয়, এটা হচ্ছে দ্য টোটাল নাম্বার অফ নিউট্রন অ্যান্ড প্রোটন হুইচ আর প্রেজেন্ট অ্যাট দ্য নিউক্লিয়াস। বলছি এই রিলেটিভ মাসটা হচ্ছে প্রোটন এবং নিউট্রনের সমষ্টি। রিলেটিভ অ্যাটমিক মাস প্রোটন এবং নিউট্রনের সমষ্টি ছাড়া আর কিছুই নয়। এটা কীভাবে প্রমাণ করা যায় দেখো, তাহলে এটা বক্স করে লিখে নাও। এটাও ইম্পর্টেন্ট লাইন, এটাও ইম্পর্টেন্ট লাইন। কীভাবে দেখো, একটা অ্যাটমের নিউক্লিয়াসের যে টোটাল সংখ্যা থাকে সেটাই তো তাহলে এটা ইন্টু এইখান থেকে দেখা যায়, এই উপরের সূত্র থেকে লেখা যায়। অ্যাটমিক মাস মানে কি, অ্যাটমিক মাস মানে হচ্ছে টোটাল প্রোটন প্লাস নিউট্রন, টোটাল প্রোটন প্লাস নিউট্রন তাদের ভরের সমষ্টি। তো তাদের ভরের সমষ্টি কি, এটা সংখ্যাটা টোটাল প্রোটন টোটাল নিউট্রন, এবং তাদের একটার ওজন হয় AMU, একটার ওজনকে AMU বলি তো আমরা। তাহলে এটা হচ্ছে তার টোটাল ওজন, সেটা ইকুয়াল টু এটা। তাহলে AMU কাটা যায়, তাহলে রিলেটিভ মাস ইকুয়াল টু প্রোটন প্লাস নিউট্রন। রিলেটিভ মাস আর কিছুই নয়, নিউক্লিয়াসে থাকা প্রোটন এবং নিউট্রনের
সমষ্টির সমান। আবার এই রিলেটিভ মাস কি হয়? রিলেটিভ শব্দটা থাকলে জেনে নেব ওটা ইউনিটলেস। যেহেতু আমরা দুটো মাসের তুলনা করছি, তাই এটা ইউনিটলেস। আর এএমইউ অ্যাটমিক মাস ইউনিট, এএমইউ এটাকে বর্তমানে লেখা হয় ইউ দিয়ে, ইউনিফাইড মাস, বর্তমানে ইউ দিয়ে প্রকাশ করা হয়। এবং বর্তমানে আমরা এই রিলেটিভ মাসের যে ফর্মুলা সেটাকে আমরা ইউজ করি কার্বনের স্কেলের সাপেক্ষে। 1/12 ইকুয়াল টু মাস অফ ওয়ান অ্যাটম ডিভাইড বাই মাস অফ 1/12 মাস অফ 1 C12 কার্বন অ্যাটম। এখানে আমরা C12 কার্বন অ্যাটমকে নিই এবং অক্সিজেন স্কেলের ক্ষেত্রে আমরা 16 অক্সিজেন অ্যাটমকে নিই স্কেলে, স্ট্যান্ডার্ড হিসেবে আমরা ধরি, বাকিতে ধরি না, কারণ এগুলোই আমাদের প্রকৃতিতে প্রাচুর্য বেশি। তাই এই হচ্ছে রিলেটিভ অ্যাটমিক মাস। এবং তোমরা জানলে অ্যাটমিক মাস ইউনিট কোনটা আর অ্যাটমিক মাস কীভাবে নির্ণয় করা যায়। এবার আসি এভারেজ অ্যাটমিক মাস। এভারেজ অ্যাটমিক মাস কোনটা? এভারেজ অ্যাটমিক মাস মানে হচ্ছে গড়। তুমি যদি পিরিয়ডিক টেবিল দেখো, তাদের যতগুলো অ্যাটমিক মাস রয়েছে সবগুলো কিন্তু এভারেজ অ্যাটমিক মাস, এবং সেগুলো সব ভগ্নাংশে রয়েছে। তো আসলে এটা হওয়ার কারণ হচ্ছে আমাদের প্রকৃতিতে বেশিরভাগ মৌলগুলোই কিন্তু প্রকৃতিতে আইসোটোপের হিসেবে থাকে, মানে একটা নির্দিষ্ট থাকে না, সবারই একটা আইসোটোপ থাকে, আইসোটোপ। তো তার জন্য তাদের গড় মাস বার করা হয়, গড় অ্যাটমিক মাস বার করা হয়। তো দেখি এই এভারেজ অ্যাটমিক মাস বার করার ফর্মুলাটা হচ্ছে এভারেজ অ্যাটমিক মাস ইকুয়াল টু সামেশন অফ কি পরিমাণে কোন আইসোটোপ প্রেজেন্ট রয়েছে তাদের গুণফল, পার্সেন্টেজ অফ আইসোটোপ ইনটু তাদের অ্যাটমিক মাস ডিভাইড বাই 100। এক্সাম্পল হিসেবে তোমাদের দেখাচ্ছি, বলে তোমাদের আর বুঝতে সুবিধা হবে। ধরো প্রকৃতিতে ক্লোরিন 35, Cl35 থাকে 75% থাকে, এবং Cl এর আরেকটা আইসোটোপ 37 থাকে 25%। তো এদের তাহলে ক্লোরিনের আমাদের ক্লোরিনের একটা অ্যাটমের এভারেজ অ্যাটমিক মাস কী হবে? এভারেজ অ্যাটমিক মাস সমান কী হবে? এই সূত্রে আমরা পোষাই, তাহলে কত পার্সেন্ট পাওয়া যায়? 75% পাওয়া যায়। কোনটা পাওয়া যায়? 35, আর প্লাস এটা পাওয়া যায় 25% ইন্টু এটা পাওয়া যায় 37% বাই 100। এটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে পাবো 35.5। এটাই হচ্ছে ক্লোরিনের অ্যাভারেজ অ্যাটমিক মাস। তাহলে তোমরা অ্যাভারেজ অ্যাটমিক মাস কি বুঝে গেলে। এবার দেখো একটা জিনিস, গ্রাম অ্যাটমিক মাস কি? আমরা শিখলাম অ্যাটমিক মাস। কার্বনের অ্যাটমিক মাস কি? কার্বনের অ্যাটমিক মাস হচ্ছে তার রিলেটিভ মাস ইনটু, কার্বনের ক্ষেত্রে অ্যাটমিক মাস হচ্ছে রিলেটিভ মাস ইনটু এএমইউ। তাহলে রিলেটিভ মাস কত হয়? যতগুলো প্রোটন প্লাস যতগুলো নিউট্রন থাকে, কতগুলো থাকে? 12 ইন্টু এএমইউ। তো আমরা যদি এখন এই 12কে যদি আমরা গ্রামে লিখি, বলতে চাইছি অ্যাটমিক মাস কি? অ্যাটমিক মাস ইউনিট। এই অ্যাটমিক মাসকে যদি আমরা এএমইতে থাকে, এএমই একক, এই ইউনিটের জায়গায় যদি আমরা গ্রাম বসিয়ে দিই, তাহলে এই 12 গ্রাম কার্বনকে আমরা বলবো গ্রাম অ্যাটমিক মাস অফ কার্বন। তাহলে গ্রাম অ্যাটমিক মাস কার্বন, গ্রাম অ্যাটমিক মাস এটা আর কিছুই নয়, তার অ্যাটমিক মাসের শুধু তাকে যদি গ্রামে আমরা প্রকাশ করে দিই, তো সেটাই হচ্ছে আমাদের গ্রাম অ্যাটমিক মাস। আশা করি বোঝা গেছে এটা। এবং এই গ্রামের মধ্যে, এই 12 গ্রামের মধ্যেই থাকে 6.023 ইন্টু 10⁻23 কার্বন পার্টিকেল।
কার্বন অ্যাটম, পার্টিকেল বলি না, কার্বন পার্টিকেল। আশা করি এটা বোঝা গেছে। গ্রাম অ্যাটমিক মাস তাহলে বোঝা গেল। তাহলে আমরা কী কী শিখলাম, যে কী পয়েন্টগুলো আমরা শিখলাম, যে কনসেপ্টগুলো, সেগুলো হচ্ছে রিলেটিভ মাস, রিলেটিভ অ্যাটমিক মাস ইকুয়াল টু প্রোটন প্লাস নিউট্রন, এক হলো। আর অ্যাটমিক মাস বা এএমইউ সমান মাস অফ ওয়ান নিউক্লিয়াই, ওয়ান নিউক্লিয়াই কি মাস অফ ওয়ান নিউক্লিয়াই কি সেটা একটা প্রোটন হতে পারে, মাস অফ ওয়ান প্রোটন, or mass of one proton or mass of one neutron। আশা করি এটা বোঝা গেছে। নেক্সট, আর এটাও বলা যায় মাস অফ ওয়ান হাইড্রোজেন অ্যাটম, কেননা হাইড্রোজেনের মধ্যে একটাই প্রোটন থাকে। এগুলো আশা করি বোঝা গেছে, এটা মনে রাখলেই হবে। তো আজকের মতো এই থাক, পরের দিন আবার শুরু করবো, পরের যে ডেফিনেশনগুলো রয়েছে কিছু। হ্যাপি লার্নিং।